হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, আমি যেমন পড়াচ্ছিলাম ক্লাস 11-এর বেঙ্গল মিডিয়ামের স্থিতিবিজ্ঞান, আমরা স্টার্ট করেছিলাম, পার্ট 1 পড়েছিলাম সেমিস্টার 1-এর জন্য। পার্ট 1-এর পরে পার্ট 1-এর কিছু জিনিস আমার বাকি রয়েছে, মানে অত জিনিস আমার লাগবে না, কিন্তু এই পার্টটাতে একটুখানি ওই জিনিসগুলো বলে দেবো, সাময়িক কিছু ধারণা দেবো, দিয়ে আমরা বেশিরভাগই গাণিতিক প্রশ্ন সলভ করব। এবং শুধু গাণিতিক প্রশ্ন নয়, থিওরি মানে অ্যাজারশন রিজন, বিবৃতিমূলক কোশ্চেন, এগুলো বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এরকম কোশ্চেন প্র্যাকটিস করব। তো আশা করছি তোরা ভালো আছিস। আর পার্ট 1 অবশ্যই দেখে আয়, না হলে কিন্তু অঙ্ক পারবি না। পার্ট 1 দেখে এসে তারপর পার্ট 2 স্টার্ট কর। তো আশা করছি তোরাও ভালো আছিস, খুব আমিও ভালো আছি। তো চল দেরি না করে স্টার্ট করি আজকের ক্লাস। তো দেখ, আমরা ভরকেন্দ্র পড়ে ফেলেছিলাম, ভরকেন্দ্র, বলের ভ্রামক, এগুলো পড়ে ফেলেছিলাম। আজকে পড়বো ভরকেন্দ্রের গতি। স্যার, ভরকেন্দ্র কি ছিল? একটা বিন্দু ছিল, যেটাকে আমরা আর সিওএম বলে লিখতাম। আর সিওএম কেন স্যার আর লিখছেন? স্যার, যে কোনো বিন্দু কি অবস্থান ভেক্টর, সো অবস্থান ভেক্টরকে আমরা আর দিয়ে লিখতুম। তাহলে এটাকে কি লিখতে পারবো? আর এক্স সিওএম আই ক্যাপ, হ্যাঁ স্যার, প্লাস ওয়াই সিওএম জে ক্যাপ, প্লাস জেড সিওএম কে ক্যাপ। ইয়েস স্যার, জেড সিওএম কে ক্যাপ লিখতে পারবো। হ্যাঁ স্যার, লিখতে পারবো, কারণ এটা কি একটা ভেক্টর। এখন ভাব, আমি যদি এইখানে এক্স সিওএম এর ভ্যালুগুলো বসাই, তাহলে কি আসবে? আর সিওএম ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স সিওএম মানে কি ছিল? সামেশন অফ এম আই এক্স আই বাই সামেশন এম আই আই ক্যাপ। স্যার, এই আই আর এই ক্যাপ, আই ক্যাপ আলাদা জিনিস। আই ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, আর এই আইটা হচ্ছে সংখ্যা, কোথা থেকে কোথা, মানে 500টা হতে পারে, 100টা হতে পারে, 6টা হতে পারে, সেরকম। প্লাস ওয়াই সিওএম এর ফর্মুলা কি ছিল? সামেশন অফ এম আই ওয়াই আই বাই সামেশন অফ এম আই জে ক্যাপ, প্লাস জেড সিওএম মানে সামেশন অফ এম আই জেড আই বাই সামেশন অফ এম আই কে ক্যাপ। ইয়েস স্যার। স্যার, এই এম আই মানে বিস্তৃত বস্তু বা কণা সমষ্টি দ্বারা তৈরি যে বস্তু, তার ভর, সেটাকে আমি এম ধরে নিচ্ছি। তাহলে এখানে এম আসবে, এখানে এম আসবে, এখানে এম আসবে, সেই এমটা কমন চলে যাবে, এদিকে গুণ হয়ে যাবে। এম আর সিও এম সমান, তার মানে এখান থেকে সামেশান এম আইটাকে আমি কমন নিতে পারি সামেশানের ভিতরে, এক্স আই আই ক্যাপ প্লাস ওয়াই আই জে ক্যাপ প্লাস জেড আই কে ক্যাপ। সেইখান থেকে এম আর সিও এম ক্যান বি রিটেন অ্যাজ সামেশান অফ এম আই দিস ক্যান বি রিটেন অ্যাজ আর আই ক্যাপ। এটা ভেক্টর, x1 i প্লাস y1 i প্লাস z1 i, x2 i প্লাস y2 i প্লাস z2 i, এরকম ভাবে কি হবে? r1 r2 এই অবস্থানগুলো পাবো, ভেক্টরগুলো। হ্যাঁ স্যার, লিখতে পারি। এখন এইটা দেখ, একে যদি আমি ডেরিভেটিভ করি দুদিকে, তাহলে এম ডিভিডিটি এই ডিডিটি অফ আর সিওএম, এম ডিডিটি অফ আর সিওএম ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই ডিডিটি অফ, স্যার এম তো কনস্ট্যান্ট, আর আই ক্যাপ, আই ভেক্টর লিখতে পারবো। তাহলে অবস্থান ভেক্টর বাই সময় কি হয় স্যার? বেগ। তার মানে দিস ইজ এম ভিসিওএম ভেক্টর ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই ভি আই ভেক্টর। স্যার, ভর ইন্টু বেগ কি হয়? ভরবেগ। তার মানে আমরা বলতে পারবো ভরবেগ, ভরকেন্দ্রের ভরবেগ সমান কণা সমূহের ভরবেগের
কণাসমূহের ভরবেগের লব্ধি, ভরবেগের লব্ধি। আর জানবি এই যে তুই MVCOM পেলি, MVCOM মানে দ্যাট ইজ সামেশন MI VI, এটাকেই আমি বলতে পারি PCOM, ভরবেগ, রৈখিক ভরবেগ। PCOM ইজ ইকুয়াল টু সামেশন অফ PI ভেক্টর। তার মানে এই PCOM হয় ধ্রুবক। কি হয়? ধ্রুবক। যেহেতু কণা সমষ্টির কি হয়, প্রত্যেকটা কণার ভরবেগ একই থাকে, তাই ভরবেগ সংরক্ষিত থাকে, তাই ভরকেন্দ্রের ভরবেগ কি থাকে? সংরক্ষিত থাকে। এখন দেখ, একে যদি ডেরিভেটিভ করি, মানে আমি বলতে চাইছি ডিডিটি অফ PCOM, ডিডিটি অফ PCOM মানে ভরকেন্দ্রের ভরবেগ, দ্যাট ইজ ইকুয়াল টু ডিডিটি অফ সামেশন অফ ডিডিটি অফ PI ক্যাপ। তাহলে স্যার ভরবেগকে যদি আমরা ডেরিভেটিভ করি কি পাই? ফোর্স। তার মানে দিস ইজ FCOM ইজ ইকুয়াল টু সামেশন অফ দিস ইজ FI। আচ্ছা, ভরকেন্দ্রের উপর প্রযুক্ত বল, ভরকেন্দ্রের উপর প্রযুক্ত বল সমান কণাসমূহের উপর প্রযুক্ত বলের লব্ধি। আচ্ছা স্যার, বুঝতে পারলাম, কিন্তু দিস ইজ নট কনস্ট্যান্ট, দিস ইজ কনস্ট্যান্ট। কোনো ভরকেন্দ্রের ভরবেগ ধ্রুবক থাকে, বাকি সব আলাদা হয়, ত্বরণ আলাদা হয়। আচ্ছা, প্রত্যেকটা কণার ত্বরণ তো আলাদা, তো ত্বরণ এখানে ধ্রুবক নয়। বল আলাদা আলাদা বল পড়বে, ভরকেন্দ্রের বল কোনোদিন ধ্রুবক নয়। বুঝেছিস না বুঝিনিস? এই পার্টটা আমার একটু বাকি ছিল, যেটা আমাদের কোশ্চেন দিলে আসতে পারে। তো বেশ ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, ভরকেন্দ্রের ভরবেগ সবসময় ধ্রুবক থাকে বা সংরক্ষিত থাকে। হয়েছে? ইজি জিনিস, তুই ইজিলি পড়, কারণ তোকে যা ফার্স্ট দুটো পার্ট বলেছি, ফার্স্ট পার্টে যেটা বলেছি সেইখান থেকেই প্রশ্ন আসে, এইখান থেকে আসতে পারে, সেই জন্য আমি বললাম। এবার পড়বো ভার কেন্দ্র কি? কি ভার কেন্দ্র? শোন, ভার কেন্দ্র কি? ভার কেন্দ্র বা সেন্টার অফ ওয়েট, ভার কেন্দ্র একটা বিন্দু। ভার কেন্দ্র কি? একটা অদ্বিতীয় বিন্দু। মনে কর এরকম একটা র্যান্ডম ইরেগুলার ফিগার আছে, তো স্যার এ তো অনেক কণা দিয়ে তৈরি। ইয়েস স্যার, এতে অনেক কণা আছে, এই প্রত্যেকটা কণার অনেক কণা আছে। আমি এই রকম ছোট ছোট কিছু কণা তোকে দেখানোর চেষ্টা করছি। দিস ইজ আ কণা, এইটা একটা 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 কণা, এরকম অনেক কণা আছে। এই কণার ভর মনে কর M1, এর ভর M2, এর ভর M3, এর ভর M4, এর ভর M5, আর এর ভর, দাঁড়া M5টা কিরকম মাখিয়ে গেছে, M5, এটা M5 আর এটা M6। এখন স্যার এদের সবার ওয়েট আছে? হ্যাঁ স্যার, ওয়েট আছে। ভাব, এর ওয়েট ডাউনওয়ার্ড, 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 এরকম সবার ওয়েট আছে। হ্যাঁ স্যার, সবার ওয়েট আছে, আমি জানি। এর যে ওয়েটগুলো ক্রিয়া করছে, মানে ওজনগুলো যে ক্রিয়া করছে, ওজন কি বল? ওজন কি বল? হ্যাঁ স্যার, বল। এদের যে বিন্দুতে, ওজন কি বল মানে কি? তার বলের ভ্রামক হবে। হ্যাঁ স্যার, হবে। যে বিন্দুতে তোর মনে কর এই পয়েন্টটা নে, ও একদম হয়ে যাচ্ছে,
এইটাতে হ্যাঁ, এইটা হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি, এইটা হচ্ছে এর সেন্টার অফ গ্র্যাভিটি, সিওএম। একে এটা হচ্ছে ভার কেন্দ্র, ভার কেন্দ্র। ভার কেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু যেখানে এই ওজনের জন্য, ওজন কি বল, বল হলে কি হবে, ভ্রামক হবে, বলের ভ্রামকের মোট যোগফল শূন্য। কি হয়, ওই ভর কেন্দ্রটা হচ্ছে এমন একটা বিন্দু যেখানে এই প্রত্যেকটা ওজন বলের জন্য ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য। মানে তোর মনে হবে ওজনটা এখানে ক্রিয়া করছে, কারণ বল হলেই তার কি হয়, বীজগাণিতিক এই বলের ভ্রামক হয়। সেটা আবার ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে। তো ভার কেন্দ্র হচ্ছে সেই বিন্দু যে বিন্দুতে এই প্রত্যেকটা কণা সমূহের ওজন বলের জন্য বলের ভ্রামকের বীজগাণিতিক যোগফল শূন্য। সেক্ষেত্রে আমরা এই ভর কেন্দ্রকে লিখতে পারি, ভার কেন্দ্রকে লিখতে পারি সামেশন অফ এম আই জি এক্স আই, সামেশন অফ এম আই জি, কারণ জি দিয়ে ওয়েট হয়, জি তো সেম। এখন ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা বিন্দু, ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা হতেও পারে, আবার একও হতে পারে। যেগুলো জ্যামিতিক চিত্র, যারা সুষমভাবে, সুষম যেগুলো বস্তু, সুষম জ্যামিতিক চিত্র যেগুলো, তাদের ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দু। আর যারা সুষম নয় তাদের ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা হতে পারে। যেমন হিমালয় পাহাড়, পাহাড়ের কি হয়, নিচেটাতে একটু বেশি মাস থাকে, আবার কি হাইটের জন্য কি হয়, গ্র্যাভিটি চেঞ্জ হয়, সেক্ষেত্রে তার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা পজিশনে হয়ে যাবে। তো ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র কখনো একই বিন্দু নাও হতে পারে, একই বিন্দু হতেও পারে, নাও হতে পারে, এটা কোশ্চেন দিতে পারে। ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই বিন্দু হতেও পারে, নাও হতে পারে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছি, আরো অনেক কিছু হয়, আর বলার দরকার নেই। আর একটা হয় সাম্য, এই যে আমরা দাঁড়াই, দাঁড়িয়ে থাকি, সাম্যাবস্থানে থাকি, এই যে সাম্যাবস্থানে, তার জন্য সেই সাম্য দুটো হতে পারে, একটা সুস্থির সাম্য আর একটা অস্থির সাম্য। কি ব্যাপারটা বলছে শুধু বুঝে রাখ, তোর কাজে অত লাগবে না। সুস্থির সাম্য আর অস্থির সাম্য কি না, মনে কর এইটা একটা বডি, আবার সেম বডিকে আমি এরকম একটু ঘুরিয়ে রেখেছি, এরকম ভাবে রেখেছি। নাও ফর দিস বডি, এই বডির জন্য ওয়েট কাজ করবে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার ওয়েট কাজ করবে, ঠিক মিডিল থেকে ওয়েট কাজ করছে, দিস ইজ ডাব্লিউ। এর যে বিস্তৃত বিস্তৃত অবস্থান সেটা এবি, পুরো বিন্দুটা পাচ্ছে এতটা দূরত্ব, এটা ওয়েট। এর ক্ষেত্রে ওয়েট কোথা থেকে কাজ করবে স্যার, এর ওয়েট এইখান থেকে কাজ করবে, ঠিক মিডিল থেকে। এর ক্ষেত্রে শুধু এ বিন্দুটাই বিস্তৃত বিন্দু, দেখ তাহলে এ কম প্লেস পাচ্ছে, তাহলে এ কি করবে, অস্থির সাম্য, আর এ কি করবে, সুস্থির সাম্য। এটাকেই বলে পাদভূমির বিস্তৃতি। এবি অঞ্চলটা হচ্ছে পাদভূমি, মানে নিচেরটা কতটা জায়গা আছে, যত বেশি জায়গা থাকবে, পাদভূমির বিস্তৃতি যত বেশি হবে সে তত সুস্থির সাম্য করবে, আর পাদভূমির বিস্তৃতি যত কম হবে তত সে অস্থির সাম্য করবে। যেমন এই পেনটা, এ সুস্থির সাম্য করবে, দাঁড়াবেই না। তো স্যার এটা কি, অস্থির সাম্য। যা, আমার পেনটাই পড়ে গেল তোদেরকে দেখাতে গিয়ে। যাই হোক, আবার একটা ইটকে রেখে দে, সে কি করবে, সুস্থির সাম্য করবে। এই হচ্ছে অস্থির আর সুস্থির সাম্য, বুঝতে পেরেছি। এটাকে তুই মনে রাখতে পারিস, সেটা হচ্ছে যত ক্ষুদ্র বস্তু হবে তার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র একই বিন্দু হয়, আর যত বৃহৎ বস্তু হবে, বড় বস্তু হবে, তার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র আলাদা হবে। এই ছিল টোটাল কনসেপ্ট। এর থেকে অনেক কিছু তুই বই রিডিং মারতে পারিস, কিন্তু আমি যে কনসেপ্টগুলো বলেছি সেইখান থেকেই প্রশ্ন দেবে, একদম 200% তুই শিওর থাক। এরপর আমরা শুধু নিউমেরিক্যাল সলভ করব। দেখ, একটা নিউমেরিক্যাল মই দিয়ে একটা নিউমেরিক্যাল হয়, কিন্তু মই দিয়ে সেরকম নিউমেরিক্যাল বোর্ডে দিতে যায় না, কারণ কি ওগুলো তো অনেকটা টাফ, দিতে চায় না। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন দেখ এখানে, আজকের কোশ্চেনের প্রথম কোশ্চেন কি নিয়েছি, দুটি তারের সাহায্যে 10 কেজি ভরের একটি বস্তুকে ঝোলানো হলো। আচ্ছা, মনে কর এরকম একটা লম্বা জায়গা থেকে দুটো তারের সাহায্যে একটা বস্তুকে ঝুলিয়েছিস, এখান থেকে হাইন্সড আছে, এখান থেকে বস্তুটা হাইন্সড কত না 10 কেজি।
10 কেজি মানে এর ওজন সোজা নিচের দিকে, ওজন মানে 10 ধরে নাও জি, তার মানে 100 নিউটন। এবার কি বলছে, একটি তার উল্লম্ব রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণে আনত। আমি ধরছি এইটা θ1, θ1 উল্লম্বের সঙ্গে বলেছে, তাহলে এইটা θ1, আর এইটা আমি ধরছি উল্লম্বের সঙ্গে θ2। θ1টা তার মানে 60 ডিগ্রি, তোকে প্রোভাইডেড করা আছে θ1 60 ডিগ্রি, এইটাই θ1। অপর তারটি উল্লম্ব রেখার সাথে কত কোণ করে আনত হলে তারের টান সর্বনিম্ন হবে। স্যার এইদিকে একটা টান থাকবে, দিস ইজ T1 অ্যান্ড দিস ইজ T2। বলছে θ2 কত হলে T1টা সর্বনিম্ন হবে। তুই আমাকে বল, যদি এটা θ1 এটা θ2 হয়, তার মানে এরা দুজনেকে তো ব্যালেন্স করেছে, ব্যালেন্স করলে এই জায়গাটা কত হবে, 90 হবে, হতেই হবে স্যার। এটা যদি 90 হয়, এইটা 60 ডিগ্রি হলে এটা কত, 30 ডিগ্রি হতে হবে, তবেই তো এটা হবে 90 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হলে এইটা কি হবে 60, আর এইটা 30 হলে এদিকটা 30, তবেই তো 90 হচ্ছে। আর 90 হলেই তবে এতে মিনিমাম টান লাগবে, এতেও মিনিমাম টান লাগবে, তার মানে θ2 কত 30 ডিগ্রি উত্তর হবে। দেখে তুই উত্তর করে দিতে পারবি, কিন্তু প্রমাণ কি করে করব? প্রমাণ করার জন্য তুই এইখান থেকে ল্যামিস থিওরেম মার। এইটা যদি θ1 হয়, এইটা হবে গোটাটা θ1 প্লাস θ2, তার মানে এইটা কত হবে, এইটা হবে এইখান থেকে এইটা θ1, তার মানে এটা 90 মাইনাস θ1, এটা 90 মাইনাস θ1, তার মানে এই গোটাটা হবে, এইটা θ1 হলে এইখানটা θ1 আর এইখানটা θ2 হবে, হবে না হবে না? আচ্ছা, এটা θ1 হলে এটা 90 মাইনাস θ1, 90 মাইনাস θ1, আর এইটা হচ্ছে 90, তাহলে টোটাল এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস 90 প্লাস 90 মাইনাস θ1, মানে 180 মাইনাস θ1, 180 মাইনাস θ1। সেম ভাবে এটাও কি হবে 180 মাইনাস θ2। তাহলে তুই ল্যামিস থিওরেম যদি মারিস, ল্যামিস থিওরেম মারলে 100 নিউটন বাই সাইন 90 মানে 1, সাইন এখানে θ1 প্লাস θ2, সাইন θ1 প্লাস θ2, মানে এখানে তো 90 আমি দেখিয়েছিলাম, না হলে কি হবে এইখানটাতে তো অন্য হবে। অ্যাকচুয়ালি এইখানটা θ1 হলে, আমি তো এখানে শর্টকাট মেথড বেড়ে দিয়ে করে দিয়েছি, এটা θ1 হলে এটা θ1, আর এইটা θ2 হলে একান্তর কোণ এটা θ2, তাহলে এই অ্যাঙ্গেলটা টোটাল কত হচ্ছে θ1 প্লাস θ2, দ্যাট ইজ ইকুয়াল টু T1 বাই T1 উল্টো দিকে কত আছে সাইন 180 মাইনাস θ2, আর এইটা হবে T2 বাই সাইন 180 মাইনাস θ1। তাহলে এই দুটোকে সমান করে নিই, এই দুটোকে সমান করলে সাইন সাইন উঠে গেল, T1 সমান তোর আসবে সাইন 180 মাইনাস θ2 কত হয় cos θ2, T1 সমান সাইন 180 মাইনাস θ2 ইন্টু 100 নিউটন বাই সাইন θ1 প্লাস θ2। এবার শোন, তোকে বলেছে সর্বনিম্ন, তাহলে এইটাকে মিনিমাম হতে গেলে এইটাকে কি হতে হবে ম্যাক্সিমাম হতে হবে। এর ম্যাক্সিমাম মানে সাইন θ1 প্লাস সাইন অফ θ1 প্লাস θ2, একে ম্যাক্সিমাম হতে হলে কত হতে হবে 1 মানে কত সাইন 90, তাহলে সাইন সাইন উঠে গেল, θ1 প্লাস θ2 সমান কত 90, সো θ2 ইজ ইকুয়াল টু 90 মাইনাস θ1 তোকে দেওয়া আছে কত, θ1 কত দেওয়া আছে 60 ডিগ্রি 60, সো θ2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। স্যার অনেক বড় হয়ে যাবে, ট্রাই টু ইউজ ইউর ব্রেন অ্যান্ড কনসেপ্টকে ইউজ করে, আমি যেরকম শর্টকাট মেরে দিলাম তাড়াতাড়ি করে দে, 1 সেকেন্ডও লাগবে না, হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কি বলছে দেখি। স্যার এটা ভালো কোশ্চেন, এরকম কোশ্চেনই দেয় পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, একটি মসৃণ অনুভূমিক টেবিলের উপর একটি শিকল রাখা আছে, দেখ শিকলের অঙ্ক, শিকলের দৈর্ঘ্যের এত অংশ টেবিলের বাইরে ঝুলছে, শিকলের দৈর্ঘ্য এল এবং ভর এম হলে ঝুলন্ত অংশকে টেনে টেবিলের উপর তুলতে কত কার্য করতে হবে। হ্যাঁ এটা তো কার্যর কোশ্চেন, এটা কার্যর কোশ্চেন, সেখানে ফর্মুলা পেয়ে গেছিলাম তো, কার্য ডাব্লু সমান কি হতো
ডাব্লু সমান কি ছিল, এফ ইন্টু এস বাই টু। কত দূরত্ব তুলতে হবে, 1/4 অংশ তুলতে হবে। 1/4 অংশ তুলতে হলে এফ সমান কত হয়, এম জি, যে অংশটা ঝুলছে, তার ওজন, যে অংশটা ঝুলছে, কত অংশ ঝুলছে, এল বাই 1/4। আচ্ছা, এমনি কত হয়, এল বাই এম, সরি এম বাই এল, দৈর্ঘ্যের ভর এম বাই এল ইন্টু 1/4 ইন্টু জি, এটা হচ্ছে ওর ওজন। তার মানে তোর আসবে এখানে, এই গোটাটা না লিখে একবারে লেখ, এটা না লিখে লেখ এম বাই এমজি বাই 4L, ওকে এস। আচ্ছা, টু কিন্তু আছে, একটা হাফ আছে, এস মানে কত দূরত্ব তুলতে হচ্ছে, 1/4 অংশ, কত, 1/4 অংশ, 1/4 অংশ তুলতে হচ্ছে। আচ্ছা, এটা এম বাই এল, এম জি বাই 4L, কি হলো, এল বাই 4 অংশ তুলতে হচ্ছে, এল বাই 4 এম জি এল দৈর্ঘ্য, একটা এল আসবে কোথা থেকে, যাই হোক এখানে দেখ 4×4 = 16, 32 কোথায় আছে সেটা অপশন, এখান থেকে একটা অঙ্ক তোকে আমি শর্টকাট দিয়ে দিয়েছিলাম, কার্যক্ষমতা শক্তিতে শর্টকাট দেওয়া ছিল, তো দেখে নিবি এইখানে কত অংশ তুলতে হচ্ছে, 4। তো এটা কি হতো, এটা হতো এম জি এল 2n², এটা হচ্ছে ওয়ার্ক ডানের ফর্মুলা, সঠিক, mgl বাই 2n²। এন হচ্ছে কত অংশ ঝুলছে, মানে এখানে যেমন 1/4 বলেছে, এনটা হচ্ছে 4, তাহলে এখানে বসা 4 স্কোয়ার, 16 × 32, mgl/32, সঠিক। কারণ অত করতে গেলে তোর পরীক্ষা হলে সময় থাকবে না, তুই এসব বাড়িতে করবি। নেক্সট কোশ্চেন কি বলছে, তিনটি বল F1, F2, F3, যার মধ্যে F2, F3 পরস্পর লম্ব, এমনভাবে এম ভর সম্পন্ন একটি কণার উপর প্রযুক্ত যাতে কণাটি স্থির থাকে। F1 বলটি সরিয়ে নিলে কণাটির ত্বরণ কত হবে নির্ণয় করো। F1, F2, F3 এরকম ভাবে করেছে যে F2 আর F3 পারপেন্ডিকুলার, ভাবো স্যার, দিস ইজ F1, দিস ইজ F2 অ্যান্ড দিস ইজ F3, রেস্টে আছে মানে F1 ইজ হিয়ার, দিস ইজ F1, and F1 is equal to under root F2 square plus F3 square, yes sir, তাহলে একে যদি তুই সরিয়ে নিস এদের কি হবে, রেজাল্ট্যান্ট দিয়ে যাবে, দিস ইজ FR, F1টা সরিয়ে নিলে তো এই দিক দিয়েই যাবে, তাহলে তার ত্বরণ কত হবে, A সমান FR বাই M, FR কত এসছে, আন্ডার রুট F2 স্কোয়ার প্লাস F3 স্কোয়ার বাই M। দিস ইজ দ্য ইজিয়েস্ট টেকনিক টু সলভ দ্য কোশ্চেন, সো অপশন ডি ইজ ইউর অ্যান্সার। কারণ দেখ, তুই এ যখন রেস্টে ছিল তার মানে কি, এদের রেজাল্ট্যান্ট কি যাবে, এইখান দিয়ে যেতে হবে, তাহলে চলে যেত, একে ব্যালেন্স করার জন্য এইদিকে ছিল, একে যখন সরিয়ে নিবি এরা রেজাল্ট্যান্ট বরাবর বেরোবে, আর রেজাল্ট্যান্ট বরাবর বেরোলে সেই ফোর্সটা কত হয়, FR, তো এটাই হয়ে যাবে, দিস ইজ F1 অ্যান্ড দিস ইজ FR, এই তো ব্যালেন্স করছে, যখনই এই ব্যালেন্সিং ফোর্সটা না থাকবে ও মাঝখান দিয়ে চলে যাবে, ভেক্টরের কনসেপ্ট। নেক্সট দেখো বাবা, তোমাকে পড়ে রাখতে হবে, না পড়ে রাখলে তুমি কনসেপ্ট যদি না পড়ে রাখো তাহলে চাপ আছে, পড়তে হবে, পড়াশোনা যদি না করিস কি হবে, তুই সেই ইউটিউব তারপরে ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদের থেকে দেখছিস যে পড়াশোনা করে কিছু হয়নি, ফালতু কথা। দেখ, থিওরি কনসেপ্ট কি বলছে, একটি কণা সমষ্টির ভরকেন্দ্র নির্ভর করে না কিসের উপর, কণাগুলির ভর, কণাগুলির উপর প্রযুক্ত বল, কণাগুলির অবস্থান, কণাগুলির আপেক্ষিক দূরত্ব। স্যার, কণাগুলোর আপেক্ষিক দূরত্ব প্রযুক্ত বলের উপর নির্ভর করে না, ভরকেন্দ্র তো প্রযুক্ত বলের উপর নির্ভর করে না, M1 x1 বাই M1 x1 প্লাস M2 x2 প্লাস বাই M1 প্লাস M2, তাই না? তাহলে
কণাগুলোর আপেক্ষিক দূরত্ব মানে তাদের মধ্যে তো দূরত্ব থাকবেই, আপেক্ষিক থাকতেই পারে, তার উপর তো নির্ভর করতেই পারে, তার উপর তো নির্ভর করতেই পারে, তার উপর নির্ভর করবে, কিন্তু কার উপর নির্ভর করে না, কণাগুলির উপর প্রযুক্ত বল। প্রযুক্ত বলের টার্ম কোথায়? দিস ইজ ইয়োর অপশন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে? আর ব্যাসার্ধের তিনটি অভিন্ন ধাতব বলকে একটি অনুভূমিক তলের উপর পরস্পরকে স্পর্শ করে এমনভাবে রাখা হলো যাতে বল তিনটির কেন্দ্রগুলি যোগ করলে একটি সমবাহু ত্রিভুজ গঠিত হয়। এই বস্তু সমষ্টির ভরকেন্দ্র কোথায়? মধ্যমাগুলির ছেদবিন্দুতে। এই তো রে, এরমভাবে বসিয়েছিস, এরমভাবে বসিয়েছিস টাচ করে, তাহলে এদের ভরকেন্দ্র কোথায় হবে? ঠিক মধ্যমাগুলো যেখানে টাচ করবে সেখানে, যেখানটা মধ্যমা টাচ করবে সেখানে। নেক্সট, অনেকগুলি কণার ভরকেন্দ্রের অবস্থান নির্ভর করে, আচ্ছা কার কার? শুধুমাত্র প্রতিটি কণার ভরের উপর না, কণার ভর এবং অবস্থান ভেক্টর, কণার ভর এবং অপশন সি, কণার ভর এবং অবস্থান ভেক্টর। তিনটে কোশ্চেনই খুব ভালো কোশ্চেন। চল নেক্সট কোশ্চেন। থিওরিটিক্যাল কোশ্চেন না, দিলে দিতে পারে, কেন না দেওয়ার কিছু নেই, দিতেই পারে। থিওরিটিক্যাল কোশ্চেন তোকে দিতেই পারে, আর একটু ইজি কোশ্চেন দেয়, যেমন তোকে ভরকেন্দ্র বার করার, আমি তোকে বলছি সে দেখবি বইয়েতে একটা অঙ্ক আছে HCl অণু দিয়ে, ওই অঙ্কটা হেভি ইম্পর্টেন্ট, হেভি ইম্পর্টেন্ট ওই অঙ্কটা দেয়, আর চার কোণে চারটেকে রেখে দিয়ে, হেভি ইম্পর্টেন্ট ওইগুলো। কি হলো রে, কোথায় গেল রে? বারংবার বলছি প্র্যাকটিস কর, প্রচুর প্র্যাকটিস কর, সামনে পরীক্ষা এসে গেছে আমিও বুঝতে পারছি, কিন্তু প্র্যাকটিস তো করতেই হবে। নেক্সট কোশ্চেন কি বলছে? দুটি সমান ভরের অবস্থান ভেক্টর আর এবং ক্যাপিটাল আর, এদের ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর, হ্যাঁ আর ভেক্টর প্লাস আর ভেক্টর বাই 2। অবস্থান ভেক্টর মানে কি? দুজনের মাঝখানের অবস্থান, এরও অবস্থান ভেক্টর, এর অবস্থান ভেক্টরকে যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। নেক্সট, এটা সোজা কোশ্চেন ছিল স্যার, এটা একদম সোজা কোশ্চেন ছিল। অনেকগুলি বস্তু কণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে রাখা হলো। কেন্দ্রবিন্দু থেকে বস্তু কণা সমষ্টির ভরকেন্দ্রের দূরত্ব কি? অনেকগুলি বস্তু কণাকে কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে আর দূরত্বে রাখা হলো। আচ্ছা, কেন্দ্রবিন্দু থেকে বস্তু কণার ভরকেন্দ্র আর এর সমান বা আর এর ছোট, আর এর সমান, আর এর থেকে বড়, আর এর সমান, আর এর থেকে বড়। স্যার এরকম একটা কেন্দ্রবিন্দু থেকে বিভিন্ন দিকে রাখছে, সেটা কি? ম্যাক্সিমাম ভাবে এইটা আর, আর দূরত্বে সব দিকে রাখছে, আর দূরত্বে। স্যার ভরকেন্দ্র আরেক ছোট হতে পারে, আবার আরের সমানও হতে পারে, কিন্তু আরের থেকে বড় হবে না। আরের থেকে বড় হতে পারে, এর থেকে বাইরে যাবে কি করে? ভিতরে থাকবে, তার মানে আর এর সমান বা আর এর ছোট হবে। ভালো কোশ্চেন স্যার, এটা হেভি কোশ্চেন। নেক্সট, n সংখ্যক কণা সমষ্টির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই সমষ্টির ভরকেন্দ্রের ত্বরণ, বাইরে থেকে বল ক্রিয়া করছেন, একটি অশূন্য ধনাত্মক রাশি, একটি অশূন্য ঋণাত্মক রাশি, শূন্য হতে পারে অথবা নাও হতে পারে। স্যার শূন্য হতেও পারে, নাও হতে পারে, তার ভরকেন্দ্রের ত্বরণ শূন্য হতেও পারে, নাও হতে পারে, বাইরে থেকে বল প্রযুক্ত করে দিতে কি হচ্ছে, শূন্য হতে পারে, নাও হতে পারে। চলো নেক্সট কোশ্চেন। স্যার ভালো ভালো কোশ্চেন আছে এখানে, সব কটা পরের কোশ্চেন। একটি রাইফেল থেকে একটি গুলি ছোড়া হলো, আচ্ছা রাইফেল থেকে গুলি ছুঁড়েছে, ছোঁড়ার পর ওই বস্তু সমষ্টির ভরকেন্দ্র কোথায় হবে? বুলেটের অভিমুখে স্থির বেগে চলতে থাকে, রাইফেলের অভিমুখে স্থির বেগে চলতে থাকে, যে কোনো অভিমুখে চলতে থাকে, স্থির থাকে, স্থির থাকে, ভরবেগ সংরক্ষিত, মাঝখানে ভরকেন্দ্র কি হবে? আগেও যেখানে ছিল, এরা যেখানেই যাক, তোর কি মনে হয় মেন ভরটা এখানে আছে, ভরকেন্দ্র স্থির থাকে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, চিত্রে প্রদর্শিত একটি বর্গাকার পাত্রের এবং একটি বৃত্তাকার পাত্রের, আচ্ছা উপাদানের ঘনত্ব সমান হলে এই বস্তু সমষ্টির ভরকেন্দ্রের অবস্থান কোথায় হবে? দেখ প্রথম কথা, এর ভরকেন্দ্র কোথায়? এই মাঝখানে। এর ভরকেন্দ্র কোথায়? মাঝখানে। এবার এ যে মাঝখানে, এইটা কত? L/2, এইটা কত? L/2, এটা কি ব্যাসার্ধ, মানে L/2, L/2। এবার তোর মনে হচ্ছে এদের তাহলে ভরকেন্দ্র কি হবে? ঠিক মাঝখানে স্পর্শ বিন্দুতে হবে? না স্যার, এর এইখান থেকে দূরত্বগুলো আলাদা নয়, এখান থেকে দূরত্বগুলো আলাদা নয়, তাহলে কি এ তো ব্যালেন্স করার চেষ্টা, ম্যানেজ করার চেষ্টা করবে, তার মানে একটু কাছে নিয়ে চলে আসবে, মানে বর্গাকার পাত্রের ভিতরে হবে। তুই যেন ভুল করেও স্পর্শ বিন্দুতে দিয়ে দিস, তোর মনে হবে এইটাও L/2, এটাও L/2, তাহলে এর ভরকেন্দ্র এখানে, এর ভরকেন্দ্র এখানে, তাহলে মাঝখানে স্পর্শ বিন্দুতে হবে। কিন্তু স্যার এ তো সব জায়গা থেকে L/2ই পাচ্ছে,
কিন্তু এর কি এই ভর কেন্দ্রটা সব জায়গা থেকে L/2 হচ্ছে না, এই জায়গায় হচ্ছে না L/2, এই জায়গায় হচ্ছে না, এই জায়গায় হচ্ছে না, সব জায়গায় আলাদা আলাদা, তার মানে একটু এর দিকে ঘেঁষে থাকবে ভর কেন্দ্র, কারণ দূরত্বগুলো আলাদা আলাদা। বুঝেছো না বোঝনি? দারুণ কোশ্চেন স্যার, একদম বিষ খাওয়ানো কোশ্চেন, বিশাল কোশ্চেন। পরের কোশ্চেন দেখ স্যার, দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। কামান থেকে অনুভূমিকের সঙ্গে থিটা কোণে নিক্ষিপ্ত গোলা, তার মানে গোলাটা কিরম ভাবে যাচ্ছে, এরকম ভাবে অধিবৃত্তাকার পথে মাঝপথে বিস্ফারিত হলো। আচ্ছা, এই একটা পার্ট আর এই একটা পার্ট, দুটো পার্টে বিক্ষিপ্ত হয়েছে, বিষ ও টুকরো। আচ্ছা, অনেকগুলো টুকরা হয়েছে, অনেকগুলো টুকরো হয়েছে। এরকম টুকরোগুলির ভর কেন্দ্র কি বলেছে, টুকরোগুলির ভর কেন্দ্র দেখ, যে অক্ষত ছিল, যে মানে প্রাইমারি যে বড় গোলাটা ছিল সেখান থেকে তো আস্তে আস্তে ভেঙে ভেঙে পার্ট বেরোবে, সে যে পথে যাবে সেই পথে অক্ষত গোলাটি যে অধিবৃত্তাকার পথে চলছিল সেই পথ বরাবর হবে। অপশন বি। হেভি কোশ্চেন, কারণ এ তো সেম রাস্তা কনফিগার করবে, আর এরা কি করবে, সবাইকে ব্যালেন্স করার জন্য, একে এই রাস্তাটা ব্যালেন্স করার জন্য অ্যাডজাস্ট হবে। ভরকেন্দ্র সংরক্ষিত, এই ভরবেগ সংরক্ষিত থাকে, সেই কনসেপ্ট লাগিয়ে করতে হবে। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। নেক্সট নেক্সট কোশ্চেন, এরপরে কি কোশ্চেন দিচ্ছে দেখো। বস্তুর, সরি দাঁড়া দাঁড়া, এটা নিয়ে করি। বস্তুর সমগ্র ভারকে তার ড্যাশে সঞ্চিত আছে বলে ধরা হয়। ভার কেন্দ্রে, কেন ভার বলেছে, ভার কেন্দ্রে কোনো বস্তুর ভার কেন্দ্র বস্তুর উপাদানের মধ্যে থাকবেই, থাকবে না, থাকতেও পারে নাও থাকতে পারে, কোনোটিই নয়। স্যার এ ও বি, থাকবেই আবার নাও থাকতে পারে, থাকবে না এরকমও হতে পারে। ভর কেন্দ্র আর ভার কেন্দ্র বস্তুর বস্তুর মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে। নেক্সট, বস্তুর বাইরে ভার কেন্দ্র থাকে এমন উদাহরণ, আয়তকার না, বলায়াকার আংটা, ত্রিভুজ, কোনোটিই নয়। ভার কেন্দ্র বাইরে থাকবে, আয়তকার মানে আয়ত, এখন যদি আয়তকার চাকতি হয় তাহলে হবে না, ত্রিভুজাকার চাকতি হয় তাহলে হবে না, বলয়াকার আংটা, আংটা মানে এইরকম গোল, তার মানে এর ভিতরে হতে পারে। অপশন সি, বাইরে বলেছে ভর কেন্দ্র, হ্যাঁ বস্তুর বাইরে বলেছে, তার মানে এগুলো পাত, এগুলো পাত, আয়তকার পাত, ত্রিভুজাকার পাত, পাতের কথা বলেছে, সেজন্য ভিতরে নয় বাইরে। এটাও যদি বলয়াকার আংটা বলেছে বলে তাই, যদি বলয়াকার রিং হতো তাহলে, রিং হলে হতো, বলয়াকার চাকতি হলে হতো না। নেক্সট, কোনো বস্তুর ভর কেন্দ্র ও ভার কেন্দ্রের অবস্থান একই বিন্দুতে হতে পারে, এক বিন্দুতে নাও হতে পারে, একবারে এক বিন্দুতে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, এক বিন্দুতে নাও হতে পারে, আবার এক বিন্দুতে হতেও পারে, আবার ভর কেন্দ্রের মাঝে ভার কেন্দ্রের মাঝে হতে পারে, কোনোটিই নয় হবে। সরি সরি, এটা কোনোটিই নয় হবে, কারণ দেখ তোকে এখানে বলেনি যে এক বিন্দুতে হতেও পারে নাও হতে পারে, হতেও পারে নাও হতে পারে, তার মানে কোনোটিই নয়। অপশান দেওয়া আছে হতে পারে না হতে পারে, আলাদা আলাদা অপশান দেওয়া আছে, তো কোনোটিই নয় হবে, হয়েছে। নেক্সট চলে এসো, বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনশীল বস্তু কোনো সাম্যাবস্থায় থাকে, সুস্থির সাম্য। বৃত্তাকার পথে ঘুরে ঘুরছে ঘুরছে বাইরে ছিটকে চলে যাচ্ছে, তার মানে কি, সুস্থির সাম্য। একটি লরিকে দাঁড় করিয়ে রাখা হলো, লরিটি কোন সাম্যে আছে, সুস্থির সাম্য। একটি বিন্দু বস্তুর সাম্যের জন্য, একটি বিন্দু বস্তুর সাম্যের জন্য কণাটির ত্বরণ থাকা প্রয়োজন, একটি নিট অশূন্য বল কণাটির উপর ক্রিয়া করা উচিত, কণাটির উপর ক্রিয়ারত লব্ধি বল শূন্য হওয়া উচিত, কণাটির ভর শূন্য হওয়া উচিত। কণাটির উপর লব্ধি বল কি হবে, শূন্য, তাহলেই ও দাঁড়িয়ে থাকবে চুপচাপ। একটি পিং পং বল খাড়া জলের ফোয়ারার উপর ভাসমান অবস্থায় রয়েছে, তাহলে ওই বলটির সাম্য হবে সুস্থির সাম্য। পিং পং বলে জলের ফোয়ারের উপরে দিবি, দেখবি সে ওরকম ভাবে দাঁড়িয়েই আছে, প্রথমে প্রথমে উপরে উঠতে থাকে, তারপরে নিরপেক্ষ একদম। এটা সুস্থির সাম্য না দিয়ে এটা দেখবি নিরপেক্ষ সাম্য, কারোর পক্ষেই না, একদম ওইখানে দাঁড়িয়ে থাকে। নেক্সট, একটি মই দেয়ালে ঠেকানো আছে, এক ব্যক্তি কোথায় দাঁড়ালে মইটির পিছলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, নিচের পাদানিতে, মাঝখানে, সবচেয়ে ওপরের পাদানিতে, কোনোটিই নয়। সব থেকে হরকে যাওয়ার চান্স হচ্ছে, সব থেকে হরকে যাওয়ার চান্স যদি নিচের পাদানিতে পা দেয়, সব থেকে নিচের পাদানিতে পা দেয়, তাহলে উপরটাও হরকাবে নিচেটাও হরকাবে, দুটো হরকে যাবে। স্যার প্রত্যেকটা কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন, একটুখানি মানে তুই ডেলি বেসিসে তুই দেখতে পাচ্ছিস। চলো নেক্সট কোশ্চেন,
নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন তোমায় কি বলছে, তিনটি একতলীয় বল একটি বস্তুর উপর ক্রিয়া করে বস্তুকে সামনে রাখে, এদের ক্রিয়া রেখো। তিনটে একতলীয় বল বস্তুর উপর ক্রিয়া করে বস্তুটাকে সাম্য অবস্থায় রেখেছে, একতলীয় মানে একই তলে ক্রিয়া করছে, পরস্পরের সমান্তরাল, একটি বিন্দুতে মিলিত হয়, পরস্পরের সমান্তরাল হয় অথবা একটি বিন্দুতে মিলিত হয়, পরস্পরের সমান্তরাল নাও হতে পারে এবং একটি বিন্দুতে মিলিত নাও হতে পারে। অপশান মানে সাম্যাবস্থায় আছে মানে একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, কিংবা একটা ফোর্স এই দিকেও হতে পারে, মানে তারা সমান্তরাল হতেও পারে কিন্তু একই বিন্দুতে মিলিত হয়, পরস্পরের সমান্তরাল নয়, সমান্তরাল নাও হতে পারে কিন্তু একটা বিন্দুতে মিলিত হতে হবে, সমান্তরাল হতেও পারে, সমান্তরাল হবে কি করে, হবেই না, সমান্তরাল হবেই না, একটা বিন্দুতে মিলিত হবে। নেক্সট, একটি গ্যাস ভর্তি বেলুন ভূমি থেকে সামান্য উপরে স্থিরাবস্থায় ভাসমান, তাহলে বেলুনটির সাম্য কিরকম ধরনের, নিরপেক্ষ সাম্য, যখনই দেখবি সে ব্যালেন্স হয়ে আছে উপরে, নিচে থেকে ওয়েটের ব্যাপার আছে, তখন জানি নিরপেক্ষ সাম্য হয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখো স্যার, নেক্সট কোশ্চেন স্যার এখান থেকে না বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো যায়, ওই জন্য আমি নিয়েছি। কি বলছে, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও, কোনো বস্তু সংস্থার উপর লব্ধি বল শূন্য, লব্ধি বল কত, শূন্য, তাহলে ভরকেন্দ্রের ত্বরণ শূন্য হবে, ভরকেন্দ্রের ত্বরণ কত, শূন্য, অপশান সি, মানে একের সঙ্গে সি কোথায় আছে দেখতো, অপশান সি, একের সঙ্গে সি, আর দেখার দরকারই নেই, কিংবা দেখলে কি ভাবি, ভরকেন্দ্রের ভরবেগ শূন্য হতে পারে, ভরকেন্দ্রের ভরবেগ, হ্যাঁ স্যার শূন্য হতে পারে, কিংবা ধ্রুবকও হতে পারে, ভরকেন্দ্রের ভরবেগ, ভরকেন্দ্রের ভরবেগ শূন্য হতে পারে, ভরবেগ শূন্য, বেগ তো নেই, ত্বরণ শূন্য মানে ভরবেগ শূন্য হয়ে যাবে। 3 নম্বর, ভরকেন্দ্রের বেগ, ভরকেন্দ্রের বেগ কি হবে, শূন্য, ভরবেগ শূন্য, বেগ শূন্য তো মানেই তো ভরবেগ শূন্য, এই ভরবেগ শূন্য মানে বেগ শূন্য। বস্তু সংস্থার প্রতিটি কণার বেগ, হ্যাঁ কণার বেগ যা ইচ্ছা থাকতে পারে, মানে ধ্রুবক থাকতেই পারে, এটা ঠিক আছে, অপশান সি হবে, তুই একটা মেলালেই পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, স্যার একদম সোজা সোজা কোশ্চেন কিন্তু কনসেপচুয়াল, পুরো কনসেপচুয়াল। নেক্সট কোশ্চেন দেখ, বলছে অ্যাজারশন রিজন, বিবৃতি এ কি বলেছে, কোনো বস্তুর ভরকেন্দ্রের অবস্থান নির্দেশতন্ত্র নিরপেক্ষ, একদম, সকল বস্তুর ভরকেন্দ্র একই হয় না, অ্যাজারশন ঠিক আর এইটা ভুল, অ্যাজারশন ঠিক এটা ভুল, অপশান সি। নেক্সট, যদি কোনো বস্তুর ভরকেন্দ্র বরাবর কোনো টর্ক ক্রিয়াশীল না হয়, ভরকেন্দ্র বরাবর টর্ক ক্রিয়াশীল যদি না হয়, বস্তুর ভরকেন্দ্রের বেগ একই থাকে, ভরকেন্দ্রের বেগ একই থাকে, বিচ্ছিন্ন বস্তু সমষ্টির রৈখিক ভরবেগ ধ্রুবক, বিচ্ছিন্ন বস্তু সমষ্টির রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ, হ্যাঁ রৈখিক ভরবেগ ধ্রুবক হতে পারে, তার মানে এইটা ঠিক, আমার মনে হচ্ছে এটা ভুল, বললুম তো স্যার আমার মনে হচ্ছে এটা ভুল, এটা ভুল, বিবৃতি ভুল কিন্তু এটা ঠিক, তার মানে অ্যাজারশন মিথ্যা, আটটা সঠিক, অপশান ডি, অপশান ডি। আচ্ছা, এই কোশ্চেনটার কি বলেছে দেখ, কোনো বস্তুর ভরকেন্দ্র একই হয় বলতে, যদি ভরকেন্দ্র একটি অদ্বিতীয় বিন্দু বলতো তাহলে কিন্তু এটা হতো, দুটোই সত্য, বইতে এটা একটু ভুল দেওয়া আছে, বলে যে সকল বস্তুর ভরকেন্দ্র একই হয়, সকল বস্তুর ভরকেন্দ্র একই নাকি, আলাদা আলাদা বিন্দু হতে পারে, তো স্যার আমার মনে হয় সি হবে, তো এটা বইতে বি দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা ঠিক নয়, এর সঠিক ব্যাখ্যা এটা নয়, সঠিক ব্যাখ্যা নয়, কিন্তু এ তার বলে এই নয় যে রিজনটা সত্য, রিজনটা সত্য নয়, যদি একই বিন্দু বলতো তাহলে ঠিক ছিল। চলো নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনটা দেখ, নেক্সট কোশ্চেন চলো করো, বিবৃতি, কোনো বস্তুর ভরকেন্দ্র ওই বস্তুর উপাদানের বাইরে থাকতে পারে, বাইরেও থাকতে পারে, হ্যাঁ স্যার ঠিক, ঠিক ট্রু, কোনো বস্তুর ভরকেন্দ্রের অবস্থান বস্তুর আকার ও আকৃতি নিরপেক্ষ হয় না স্যার, এটা তো ভুল, আকার আকৃতির উপরে তো নির্ভর করে, তার মানে এইটা সত্য এটা ফলস, তার মানে এ সত্য আর মিথ্যা, অপশান সি। তারপরে বিবৃতি এ, বিবৃতি অ্যাজারশন কি বলছে, একটি গতিশীল বিচ্ছিন্ন সংস্থার ভরকেন্দ্র সমবেগ সম্পন্ন হয়,
সমবেগ সম্পন্ন হয়। একদম ঠিক, ঠিক 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 ঠিক। একটি বিচ্ছিন্ন সংস্থার ভর কেন্দ্রে স্থিরাবস্থায় সমস্যাটিও স্থিরাবস্থায় থাকে। না, এটা ঠিক, কিন্তু এইটার ব্যাখ্যা এটা নয়। গতিশীল বিচ্ছিন্ন সংস্থার ভর কেন্দ্র সমবেগ সম্পন্ন, সমবেগে যায় বলেই তো কি হয়, ভরবেগ সম হয়, সুষম হয়। একটি বিচ্ছিন্ন সংস্থার ভর কেন্দ্রে স্থিরাবস্থায় সমস্যাটিতেও স্থির অবস্থা থাকে, এইটা ঠিক বলেছে, কিন্তু এইটার সঠিক ব্যাখ্যা এটা নয়। তার মানে এসারশন রিজন উভয়ই সত্য, রিজন এ এর সঠিক ব্যাখ্যা নয় অপশন বি। বুঝছিস স্যার? একটু বুঝে শুনে উত্তর দিন, একটু ভেবে উত্তর দিন। ওই দিকের কোশ্চেনগুলো তাড়াতাড়ি করে নিলে কি হবে, তোর কাছে টাইম থাকবে, সেই টাইমটা এইখানে ইউটিলাইজ। সবসময় অ্যাজারশন রিজনে জানবি একটু বেশি টাইম লাগে, তুই চাইবি ওই দিকের কোশ্চেন শর্ট টেকনিকে মারতে, সেইখান থেকে টাইম বাঁচিয়ে নিয়ে এসে এইখানে তোকে টাইম দিতে হবে। চলো নেক্সট কোশ্চেন। আর আমরা চলো নেক্সট কোশ্চেন। বিবৃতি কি বলছে, একটি মুক্ত ইলেকট্রন প্রোটন ইলেকট্রন সংস্থার ভর কেন্দ্র প্রোটনের নিকটবর্তী হয়। না স্যার, এরকম কিছু নেই, এটা ফলস। প্রোটন ইলেকট্রন অপেক্ষা এত গুণ ভারী। হ্যাঁ স্যার, এটা ঠিক। তাহলে এটা মিথ্যা, এটা সত্যি, অপশন ডি। এরকম হয় না যে প্রোটন ইলেকট্রন সংস্থার ভর কেন্দ্র প্রোটনের দিকে থাকবে, ও তো বিকর্ষণ করতে থাকবে, এই ওটা তো আকর্ষণ করতে থাকবে, তার মানে কি হয়ে যাবে, কাছে চলে আসতে থাকবে। বিবৃতি, পরের কোশ্চেন। অস্থির সাম্যে বস্তুর ভার কেন্দ্র উচ্চতা সর্বোচ্চ হয়। অস্থির সাম্যে বস্তুর ভার কেন্দ্রের উচ্চতা সর্বোচ্চ হয়। অস্থির মানে উপরের দিকে, হ্যাঁ 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 হ্যাঁ, এটা ঠিক, ঠিক ট্রু। অস্থির সাম্য কি হবে, এর ভার কেন্দ্র তো উপরে, ওই জন্যই তো এ তো কি হয়ে যাচ্ছে, এর ভার কেন্দ্র যদি নিচের দিকে থাকতো তাহলে কিন্তু একটু সুস্থির সাম্য করতো। অস্থির সাম্যতে কি হয়, ভার কেন্দ্র উঁচুতে হয়, আর সুস্থির সাম্যতে নিচেতে হয়। তুই এটা করে দেখতে পারবি, কোথায় বলতো, একটা বোতলে জল নিবি, বোতলে জল নিবি, হাফ বোতল জল নিয়ে আর বোতলটাকে গড়াবি, দেখবি একবার অস্থির সাম্য করছে, একবার সুস্থির সাম্য, একবার ফাস্ট যাচ্ছে, একবার আস্তে যাচ্ছে। ওটা কি হয়, ভরকেন্দ্র পরিবর্তন হয়, ওটা ভরকেন্দ্রের পরিবর্তন হয়, সেই জন্য হয়। আমি চাইলে একটা শর্টসে ভিডিও দিয়ে দেবো, দেখে নিই। এখন দ্বিতীয় রিজন কি বলেছে, বস্তুটি বিচ্যুত অবস্থায় ভারকেন্দ্রগামী উল্লম্ব রেখা পাদভূমিকে ছেদ করে না, তাই উদ্ভূত দ্বন্দ্ব বিচ্যুতি বৃদ্ধি করে। উদ্ভূত দ্বন্দ্ব বিচ্যুতি সৃষ্টি করে। না, এরকম কোনো কিছু ব্যাপার না, এটা ফলস। সো এ হচ্ছে সত্য, আর হচ্ছে মিথ্যা, অপশান সি। নেক্সট নেক্সট এগুলো একটু রিডিং করবি, হ্যাঁ, অস্থির সাম্য। নেক্সট কোশ্চেন কি বলছে, বিবৃতি। বিবৃতি এক কি বলছে, কোনো বস্তুর ভরকেন্দ্র সর্বদা বাইরে অবস্থিত হয়। বস্তুর ভরকেন্দ্র সর্বদা বাইরে অবস্থিত হয় না, এরকম তো না। যে কোনো স্থানে বস্তুর ভরকেন্দ্র বস্তুর মধ্যে অবস্থিত হতে পারে। যে কোনো স্থানে বস্তুর ভরকেন্দ্র বস্তুর মধ্যে অবস্থিত হতে পারে। যে কোনো স্থানে বস্তুর ভরকেন্দ্র বস্তুর মধ্যে অবস্থিত হতে পারে, নাও হতে পারে তো, বস্তুর ভরকেন্দ্র ভিতরে হতে পারে, নাও হতে পারে। আর এটা যে সর্বদাই বাইরে হবে ভরকেন্দ্র, এরকমও তো নয়। তার মানে দুটোই ফলস, দুটোই ফলস, দুটোই ফলস। নেক্সট, একটি রাইফেল থেকে গুলি ছোড়ার পর বস্তু সমষ্টির ভরকেন্দ্র বুলেটের অভিমুখে স্থির বেগে চলতে থাকে। না, ফলস, ফলস, এটা ফলস, এটা ফলস। একটি রাইফেল থেকে গুলি ছোড়ার পরে বস্তু সমষ্টির ভরকেন্দ্র রাইফেলের অভিমুখে স্থির বেগে চলতে থাকে। না স্যার, এটাও ফলস, দুটোই ফলস। স্থির থাকে, স্থির। এইমাত্র করালুম না, কোশ্চেন তুলে দেখ, ঘুরিয়ে দিয়েছে কোশ্চেনটাকে, অ্যাসারশন রিজন মানে বিবৃতি দিয়ে দিয়েছে। নেক্সট, রাইফেল থেকে গুলি ছোড়ার পর বস্তু সমষ্টির ভরকেন্দ্র যে কোনো অভিমুখে চলতে থাকে। না স্যার, ফলস, স্থির থাকে, স্থির থাকে। তার মানে কি, এটা ঠিক, এইটা ঠিক, এটা ভুল। এফটি, এফটি। দেখ, দুটো পরপর কোশ্চেন তোকে কিরকম আমি করিয়ে দিয়েছি, সেই কোশ্চেন রিলেটেড কোশ্চেন দিয়ে দিয়েছে। নেক্সট, একটি কণার অবস্থান ভেক্টর আর ও তার উপর প্রযুক্ত বল এফ হলে মূলবিন্দুর সাপেক্ষে টর্ক আর ডট টাও ইজ ইকুয়াল টু 0 ও এফ ডট টাও ইজ ইকুয়াল টু 0 হবে। না স্যার, ফলস। একটি কণার অবস্থান ভেক্টর আর ও তার উপর প্রযুক্ত বল এফ হলে মূলবিন্দুর সাপেক্ষে টর্ক হলে আর ডট টাও সমান 0 অ্যান্ড এফ ডট টাও সমান নট ইকুয়াল টু 0। আর ডট টাও মানে, আর ডট টাও মানে ঘুরবে না বস্তু, প্রযুক্ত বল এফ হলে মূলবিন্দুর সাপেক্ষে টর্ক, মূলবিন্দুর সাপেক্ষে টর্ক হলে ডট প্রোডাক্ট 0 হবে। হ্যাঁ,
ডট প্রোডাক্ট জিরো হবে, কিন্তু ক্রস প্রোডাক্ট এই ডট প্রোডাক্টটা ফর্সের সঙ্গে টর্চটা জিরো হবে না। আর ডট টাও হচ্ছে জিরো হবে, এফ ডট টাও জিরো হবে, মূল বিন্দুর সাপেক্ষে বলেছে, তার মানে টাও আর ডট টাও মানে ডট প্রোডাক্ট জিরো, হ্যাঁ কস জিরো, ওটাও জিরো হবে, তার মানে এইটা ঠিক, এইটা ঠিক, এটা ভুল। টি এফ অপশান বি হবে, টি এফ। এগুলো একটু মানে টাফ কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বেশি থিওরিটিক্যাল কোশ্চেন নিয়েছি। কোন অবস্থাটি সবচেয়ে বেশি সুস্থির? দাঁড়িয়ে থাকা, বসে থাকা, শুয়ে থাকা, হাঁটু গেড়ে বসে থাকা। স্যার শুয়ে থাকা সব থেকে সুস্থির। কেন? স্যার পাদভূমি বেশি, সুস্থির সাম্য। নেক্সট, একটি বস্তু যখন বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তন করে, বস্তুটি কি ধরনের সাম্যাবস্থায় থাকে? অস্থির সাম্য, সুস্থির সাম্য, রৈখিক সাম্য, নিরপেক্ষ সাম্য। স্যার এইটা অ্যাকচুয়ালি সেখানে দিয়েছিলাম সুস্থির সাম্য, ও সুস্থিরভাবেই ঘটতে থাকে, যদি না বেশি থাকে সুস্থির সাম্যই দিই। নেক্সট নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন, হ্যাঁ এরকম কোশ্চেন বলছিলাম, এই কোশ্চেনটা বলছিলাম দেখ। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার মেরে দে, 5 স্টার। जो খায় ও খোঁজায়, দারুণ কোশ্চেন। বলছে এম এম টু এম ভরের 4টি কণা এ বাহু বিশিষ্ট একটু বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে রাখা আছে, ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে হবে। দুটো এক্স ওয়াই আছে, এক্স ওয়াই বেরোবে, তুই এখান থেকে আরামসে বলে দিতে পারবি। এর ভর কেন্দ্র কত হবে? 0 0, এর হবে A0, এর হবে 0 A, আর এর হচ্ছে A A। ভর কেন্দ্র বার করতে ইজি হয়ে যাবে। এর ভর কেন্দ্র কি হবে দেখ, এক্স এক্স হচ্ছে এক্স হবে m1 m ইন্টু 0, 0 হয়ে যাবে। নিচে দেখ, নিচে হচ্ছে m m 2m 2m, 6m নিচে হবেই, y com এরও কি হবে, নিচে 6m হবে। এবার m1 x1 0, m a, আর এটা 2m a, আর এইটা কত 0, তার মানে 3m a, 3m a, তার মানে a/2, a/2। নেক্সট এই যা 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 যা, এটাই নয়, এটা এক্স, এটা ওয়াই নয়, এটা এক্স, আমি ওয়াই এ লিখে ফেলেছি, সরি, এটা 3ma, হেন্স ইট ইজ a/2। ওকে, নাও ওয়াই, এম ওয়াই 0 হয়ে যাবে, এম এই কারণেও 0, 2ma 2ma 4ma, তার মানে এটা হবে 2a/3, 2a/3 কোথায় আছে দেখ, a/2 2a/3। এবার শোন, এইসব না করে কি করে করবি? স্যার উপরে পুরো ভর ঠিক মাঝখানে, এদেরও সেম মাস মাঝখানে, তার মানে এক্সটা চেঞ্জ হবে না, এক্স হচ্ছে a/2 হবে। কোথায় a/2 আছে দেখ, 3টেতে আছে, তার মানে ওয়াইটাও দেখতে হবে। এবার দেখ ওয়াইতে এরও 3m, এরও 3m, এ 2m আর m, তার মানে 2m এর দিকে ঘেসে যাবে একটু, আরে এরও দূরত্ব যায়, এরও দূরত্ব তাই, এ 2m এ 2m, তাহলে একটু উপর দিকে ঘেসবে, উপর দিকে ঘেসলে কি হবে, a/2 এর বেশি হবে, a/2 এর বেশি মানে 2a/3 অপশন হয়ে গেল। লজিক খাটালে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, লজিক খাটাতে হবে তোকে, এরকম না হলে অনেকটা সময় লাগবে, যদিও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু ওতে আরো তাড়াতাড়ি হবে। চলো নেক্সট কোশ্চেন। স্যার লজিক খাটাতে হবে, শর্ট ট্রিক ইউজ করতে হবে। শর্ট ট্রিক তুই কখন পারবি, যখন তোর কনসেপ্ট ফুললি ক্লিয়ার। নেক্সট m1 m2, এইটা স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 স্টার, পলক ঝাপকতে হি এক্সাম মে আ যায়। ভর সম্পন্ন দুটি বস্তুর মধ্যে দূরত্ব r, এদের ভর কেন্দ্র m1 ভর সম্পন্ন বস্তুটি থেকে যে দূরত্বে অবস্থিত হবে তার মান। শোনো, এইটা m1, এটা m2, এদের মধ্যে দূরত্ব r, আর এই আর আমি ধরছি এইখানে ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্র, তাহলে এটা এক্স দূরত্বে, তাহলে এই দূরত্বটা কত, এই এক্সটাই বার করতে হবে, তাহলে এক্স সিওএম কত হবে, এক্স সিওএম মানে ভর কেন্দ্র কত ভর সম্পন্ন বস্তুর। হ্যাঁ তাহলে দেখ এইখান থেকে যদি দেখি, এ আছে 0 0-তে আর এ আছে 0 r-তে, 0 r-তে, তাহলে এক্স সমান কত হবে, এ তো পাবনি, একে পাবো m2r/m1 প্লাস m2r/m1 প্লাস কত। এমনিও থাকবি, যে কোনো একটা বস্তুকে তো অরিজিনে নিতে হবে, যাকে অরিজিনে নিবি মানে মূল বিন্দুতে নিবি তারটা পাবিনি, বাকি অন্যটা থাকবে, এটা মুখস্থ রাখবি। আবার যদি m2 থেকে দেখতুম তাহলে কি হতো, m1r/m1 প্লাস, তুই এদিক থেকে দেখছিস বলে, এদিক থেকে দেখলে আবার এটা হতো, তোকে m1 থেকে বলেছে ওই জন্য।
যদি M2 থেকে বলতো তাহলে এই দিকে হতো, তখন কি হতো M1R/M2, যাকে বলে সেটা থাকে না। মনে রাখবি এইরকম কোশ্চেন দিলেই যাকে বলবে সেইটা বাদ দিয়ে, আমি কি জানি M1R প্লাস M2R/M1 প্লাস M2, যাকে দেয়া থাকবে সেটা থাকবে না। তার মানে M1 দেয়া আছে মানে M2 দিয়ে উত্তর হবে, আর M2 দেয়া থাকলে M1 দিয়ে উত্তর হবে। চোখ কান বন্ধ করে উত্তর মিলে যাবে। চলে আয় নেক্সট কোশ্চেন, সবে শর্ট ঠিক আছে, তোকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। এই কোশ্চেন তোদেরকে সলভ করে দিলাম। বোর্ডে একটা কোশ্চেন দিচ্ছি, এটা তোদের হোম টাস্ক, আর এই কোশ্চেনটা 5 স্টার। আমি ইচ্ছা করে করাইনি, তোদেরকে বাড়িতে টাস্ক দেবো বলে। বাকি তোদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি, পরীক্ষা যখন তোদের চলবে, মানে বাংলা ইংলিশ এইসব চলবে, তার মধ্যে আমি কিছু কিছু কোশ্চেন সলভ করে দেবো, সেগুলো একটু ভালো করে দেখে যাবি, আসবে ওরকম আসার চান্সেস বেশি থাকে। এখন এই কোশ্চেনটা তোরা বাড়িতে সলভ করে আমাকে কমেন্টে উত্তর জানাবি। আমি উত্তরটা কত হবে আমি কমেন্টে নিশ্চয়ই অ্যান্সার দেবো। যে করবি, যেই অ্যান্সারটা করবি, যারা না পারবি তারা আলাদা কন্ট্যাক্ট করে নিতে পারিস, কিংবা আমি শর্টসে দিয়ে দেবো উত্তর করে। কিন্তু তোরা বাড়িতে এটা চেষ্টা করবি। এইটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন দেখ বোর্ডসে আসছে এরকম জায়গায়, দেখ এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি। এই দুটো কোশ্চেন বিরাট ইম্পর্টেন্ট। এবার এই কোশ্চেনটা যেটা এখন স্ক্রিনে আসছে, সেই কোশ্চেনটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা নিট দেবে তাদের জন্য, যারা নিট দেবে তাদের জন্য। তো এই পর্যন্তই ছিল পার্ট 2। বারংবার বলছি পার্ট 1 দেখে পার্ট 2 আর দেখতে আয়, সুবিধে পাবি। এই কোশ্চেনগুলো আসে, ভালো করে পড়াশোনা কর। এরপর আমরা দৃঢ় বস্তুর ঘূর্ণনটা আমি বলছি কিরমভাবে দেবো। দৃঢ় বস্তুর ঘূর্ণন 1 শট দেবো একটাই, আর আরেকটাতে শুধু কোশ্চেন সলভ করে দেবো, খাতাম। ঠিক আছে, যে জায়গাগুলো ইম্পর্টেন্ট আমি সেই জায়গাগুলো বলবো, না হলেই চাপ হয়ে যাবে তোদের পক্ষে। আর দৃঢ় বস্তু ঘূর্ণন থেকে অনেক কোশ্চেন করাবো। ঠিক আছে, তো চলো, টাটা।